আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিমের প্রথম ইনিংসের সেঞ্চুরিটা অবশ্যই স্পেশাল এই কারণে যে বাংলাদেশের টেস্ট সেটআপে অ্যাগ্রেসিভ ওপেনার যে কেন প্রয়োজন সেই ব্যাপারটা আরও একবার চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। কারণ অস্ট্রেলিয়ান এই বোলারদেরকে আপনি যদি চার্জ না করেন, আপনি শুধুমাত্র ডিফেন্সিভ টেকনিক দিয়ে টিকে থাকতে পারবেন না। তবে তানজিদের একটা প্রশংসা করতে হবে, তিনি প্রচুর পরিমাণের বল ছেড়েছেন, যেটা অনেক বেশি মাত্রায় আনএক্সপেক্টেড ছিল। শর্ট বল ডাক করেছেন, 4 নম্বর স্টাম্পের বল ছেড়ে দিয়েছেন, প্রচুর পরিমাণে বল তিনি ছেড়েছেন, যেটা খুব উল্লেখযোগ্য একটা জায়গা ছিল। একটা প্রশংসা করব বাংলাদেশ টিমের গেম প্ল্যানের, ব্যাটিং প্ল্যানের, যে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিপ ইনসাইড দ্য ক্রিজ তারা ব্যাটিং করছিলেন, মানে ব্যাটিং ক্রিজের ভেতর থেকে তারা ব্যাটিং করছিলেন এবং জাস্ট আন্ডার দ্য আইস তারা বলগুলোকে ব্যাটের সঙ্গে মিট করছিলেন। এখন তানজিদের এই সেঞ্চুরির প্রসঙ্গে যদি আমরা কথা বলতে চাই, তাহলে প্রথমত যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে মিচেল স্টার্ককে তানজিদ যেভাবে আনসেটেল করেছেন। আমরা যদি তানজিদের ওয়াগন হুইলতে একটু লক্ষ্য করে দেখি এগেনস্ট মিচেল স্টার্ক, তাহলে আপনি দুইটা স্কোরিং শট পাবেন ফাইন লেগের দিকে। তার মানে এই দুইটা তানজিদ গ্লান্স শট খুব ভালো মতো করেছেন মিচেল স্টার্ককে। একটাতে 2 রান পেয়েছেন, আর একটা গ্লান্স শটে তানজিদ তামিম 4 পেয়েছেন। এখন এই দুইটা গ্লান্স শট খেলার মাধ্যমে আমরা অনফিল্ডের পর্দায় কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মিচেল স্টার্ক খরুচে হতে পারেন যদি ফ্লিক শটে বাংলাদেশের ব্যাটসম্যানরা পারদর্শিতা দেখাতে পারে। এখন ফ্লিক বলি বা গ্লান্স বলি, মানে কবজির মোচরের ওই জায়গাটায় যদি মিচেল স্টার্ককে আপনি শুরুতে আনসেটেল করতে পারেন, তখন কিন্তু মিচেল স্টার্ক আপনাকে ভিন্ন পন্থায় অ্যাটাক করতে যাবে, প্ল্যান বিতে যাবে। এর পরের জায়গাগুলো যদি দেখেন যে তানজিদ তামিমের ওয়াগন হুইলতে এগেনস্ট মিচেল স্টার্ক বিহাইন্ড দ্য স্কোয়ার রান পেয়েছেন ম্যাক্সিমাম। সো মিচেল স্টার্ক হ্যাড টু গো টু প্ল্যান বি এবং তানজিদ তামিম শিফটেড মিচেল স্টার্ক টু প্ল্যান বি, যেটা তার একটা ক্রেডিটের জায়গা। দ্বিতীয়ত একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনি যদি তানজিদ তামিমের এন্টায়ার ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন, একদম পরিপূর্ণ ওয়াগন হুইলটা দেখবেন বিহাইন্ড দ্য স্কোয়ার ব্যাকফুটে প্রচুর সংখ্যক বাউন্ডারি মেরেছেন। আপনি যদি আলাদা করে শুধু বাউন্ডারিগুলো লক্ষ্য করে দেখেন, বাউন্ডারির মধ্যে দেখবেন বিহাইন্ড দ্য স্কোয়ার তিনি বাউন্ডারি মেরেছেন, কাভার অঞ্চলে তিনি বাউন্ডারি মেরেছেন। এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তানজিদ তামিমের প্রয়োজনীয়তা ব্যাকফুটে স্ট্রং, ব্যাকফুটে শট খেলতে পারেন, পায়ের বলে শটস খেলতে পারেন। এই দুইটা জায়গা কিন্তু তার ওয়াগন হুইলে একটা অনেক বড় পরিচায়ক বা অনেক বড় প্রমাণের জায়গা। আমরা সবাই জানি যে জশ হেজলউড তিনি খুবই ডেঞ্জারাস একজন বোলার এগেনস্ট দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার, যখন তিনি অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করতে আসেন। এবং তার ক্ষেত্রে আদর্শ লেন কিন্তু ব্যাটসম্যানের জন্য ঠিক এই জায়গাটা, অর্থাৎ পেছনের এই লেনটা থেকে অ্যারাউন্ড দ্য উইকেট এসে বাঁহাতি ব্যাটসম্যানদেরকে তিনি ডিস্টার্ব করার চেষ্টা করেন, তার ডিভিয়েশন আছে। বাংলাদেশের ট্রেডিশনাল বাঁহাতি ব্যাটসম্যানদেরকে আমরা যে বিষয়টা দেখি, অতীতে বিভিন্ন সময় দেখেছি, এই টাইপের করিডোরের বলগুলোর এগেনস্টে তারা ডিফেন্ড করতে গিয়ে তাদের হেড পজিশনটা ফল করে যায়, বল ভেতরের দিকে ঢুকে তারা এলবিডব্লিউ কিংবা বোল্ডের ফাঁদে পড়েন। আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তাদেরকে কিন্তু এই বিষয়টা দেখেছি। বাট তানজিদের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল, একদম অ্যাট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ তানজিদ জাস্ট টেক অন জশ হেজলউড। আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাকে ভিডিওটা যদি একবার লক্ষ্য করে দেখাই, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে গিয়ে জশ হেজলউডকে তানজিদ তামিম বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন উড়িয়ে মেরেছেন। সো দ্যাট ইজ দ্য থিং, যে বিষয়টা পরবর্তী সময় হেজলউডকে তার লেন্থ পরিবর্তন করতে বাধ্য করেছে। এরপর থেকে হেজলউডকে দেখা যাচ্ছিল তানজিদের এগেনস্টে কিংবা অন্যান্য ব্যাটসম্যানদের এগেনস্টেও এই লেন্থটা ব্যবহার করছেন, সামনের লেন্থটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করছেন, কারণ ওই লেন্থটা তানজিদ তামিম তাকে আনসেটেল আগেই করে দিয়েছেন। আফটার দ্যাট আপনি দেখবেন ওয়াগন হুইলটা এগেনস্ট জশ হেজলউড দেখবেন একটা এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি, আরেকটা ওয়াইডিশ লং অন বা মিড উইকেটের কাছাকাছি অঞ্চল দিয়ে বাউন্ডারি। যেটা এক্সট্রা কাভার দিয়ে মেরেছেন সেটা সামনের বল ছিল, সেই বলটাতে মেরেছেন। আদারওয়াইজ আপনি যদি প্যাট কামিন্সের এগেনস্টে তানজিদ তামিমের ব্যাটিং অ্যাপ্রোচ দেখেন, প্যাট কামিন্স চেষ্টা করছিলেন তানজিদ তামিমকে পেছনে বল করার, যে জায়গাটায় আমরা এই মার্কারটা স্থাপন করেছি, এই জায়গাটা থেকেই তানজিদ তামিমকে আনসেটেল করার চেষ্টা করছিলেন। বাট ওই যে বলছিলাম যে তানজিদ শর্ট খেলার এবিলিটি রয়েছে, নট গোয়িং ফর দ্য ডিফেন্সিভ শটস। হয় তানজিদ বল ছেড়েছেন, আদারওয়াইজ ব্যাকফুটে গিয়ে সুন্দর করে পাঞ্চ করেছেন। দ্যাট ইজ দ্য বিউটি অফ তানজিদ তামিমস ব্যাটিং। আপনার যখন অ্যাটাকিং ইন্টেন্সিটিটা ভালো থাকবে, আপনার যখন অ্যাটাকিং টেকনিকটা ভালো থাকবে, তানজিদের মধ্যে দুইটা বিষয় ছিল। একটা হচ্ছে বল ছাড়ার ক্ষমতা, তিনি বল ছেড়েছেন, বল ডাক করেছেন। আরেকটা হচ্ছে যখন প্রয়োজন পড়েছে তানজিদ তখন শর্টস খেলেছেন, শর্টস খেলতে পারদর্শিতা তার আছে।
খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখবেন যে এই 101 রানের ইনিংসে তানজিদ হাসান তামিম মাত্র 8টা বাউন্ডারি মেরেছেন, মানে 4-8-এ 32 রান তিনি বাউন্ডারিতে নিয়েছেন, বাদ বাকি রান সিঙ্গেলে নিয়েছেন। এখন এই যে 8টা বাউন্ডারি যখন মেরেছেন, ওয়েবস্টার যখন ব্যাটিং করতে এসেছেন, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তাকে শট খেলেছেন। এই যে অ্যাপ্রোচটা, যে তানজিদ তামিমের মধ্যে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে আসার সক্ষমতা আছে, এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার ছিল অস্ট্রেলিয়ার উপরে, যে কারণে তারা পরবর্তী সময় ফিল্ড সেট আপ স্প্রেড করতে বাধ্য হয়েছে। এবং আপনি যদি দ্য নাম্বার অফ রানস তানজিদ তামিম টেকেন বাই ডাবলস, বাই ট্রিপলস, বাই সিঙ্গলস, সেটা একটু খেয়াল করে দেখেন, ইটস বিকজ তিনি ওয়েবস্টারকে চার্জিং ডাউন দ্য উইকেট খেলেছেন, তিনি জশ হেজলউডকে চার্জ করে খেলেছেন, তিনি প্যাট কামিন্স যখন শর্ট অফ দ্য লেন্থ বা একটু ব্যাক অফ দ্য লেন্থ বল করেছেন, সেগুলোকে ব্যাকফুটে গিয়ে খুব সুন্দর স্টিয়ার করে দিয়েছেন, শর্টস খেলার এবিলিটি রয়েছে, যে কারণে অস্ট্রেলিয়া পরবর্তী সময় ফিল্ড সেট আপটা কিন্তু বড় করে নিয়েছে। ইভেন নেথান লায়নকেও চার্জ করতে গেছেন তানজিদ তামিম, যার মধ্যেই টেকিং অন দ্য বোলার কাইন্ড অফ নেচার থাকে, তখন ফিল্ডিং পজিশন কিন্তু স্প্রেড আপ হয়ে যায়। এবং দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ বিন টকিং অ্যাবাউট ফর লাস্ট কাপল অফ ইয়ার্স, যে বাংলাদেশে অ্যাগ্রেসিভ টেস্ট ওপেনার দরকার, এই জন্য যে অপোনেন্ট টিমের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশারও দেওয়া যায় ফিল্ড সেট আপ বড় করা। এবং ফিল্ড সেট আপ বড় করাতে আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো 1 নিয়েছেন, কতগুলো 2 নিয়েছেন, মানে প্রায় 40-50 রান নিয়েছেন তিনি আসলে দৌড়েই। সো দ্যাট ইজ দ্য থিং, মানে 101 রানের মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন যে 32-8-6-38, আর বাদ বাকি সব রান নিয়েছেন দৌড়ে, ইটস বিকজ ফিল্ড সেট আপ স্প্রেড করা ছিল। ওয়াগন হুইলটা দেখলেই বুঝতে পারবেন যে স্পিনের এগেনস্টে আলতো করে পায়ের ব্যবহার করে গ্লান্স শট, কারণ ভয় পাচ্ছিলেন নেথান লায়ন, ফিল্ডার উপরে রেখে বোলিং করছিলেন না তানজিদ তামিমকে, কারণ তিনি জানেন যে হি হ্যাজ দ্য এবিলিটি টু টেক অন দ্য বোলার্স। এটাই দিনের শুরুতে জশ হেজলউডকে এগিয়ে এসে মেরে পুরোপুরি তাদের প্ল্যানটাকে পরিবর্তন করতে বাধ্য করেছিলেন তানজিদ তামিম, যে কারণে তার এই সেঞ্চুরিটা অনেক বেশি মাত্রায় স্পেশাল, বিকজ হি হ্যাজ দ্য এবিলিটি টু টেক অন দ্য বোলার্স। এবং অন দিস কাইন্ড অফ কন্ডিশনস ইউ নিড ব্যাটার্স লাইক হু ক্যান জাস্ট গো অ্যান্ড প্লে দেয়ার শটস। এবং তার মধ্যে যখন শট খেলার এবিলিটি রয়েছে, এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হিসেবে কাজ করে টুয়ার্ডস দ্য অপোনেন্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।